ব্যবসা বাণিজ্যের সংবাদে বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় স্বাগত জানাচ্ছি আমি ইব্রাহিম পাঠান। মেট্রো রেলের প্রথম কোচ সেট রাজধানীর উত্তরার দিয়াবাড়ির ডিপোতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল ডিএমটিসিএল এর নতুন জেটি থেকে মেট্রো রেল ডিপোতে কোচ সেটগুলো স্থানান্তর করা শুরু হয়। সকাল ৮টার দিকে প্রথমে জেটি থেকে ক্রেন দিয়ে কোচটি লরিতে তোলা হয়, এরপর সেটি ডিপোতে নিয়ে যাওয়া হয়। মেট্রো রেল কর্তৃপক্ষ জানায় আজ মোট 4টি কোচ খালাস করে ডিপোতে আনা হবে। শুক্রবার সকালে বাকি 2টি কোচ নেওয়ার পরিকল্পনা রয়েছে। কোচগুলো ডিপোতে 19 ধরনের পরীক্ষা নিরীক্ষা করে লাইনে তোলা হবে। এই কাজে 1.5 থেকে 2 মাস সময় লাগতে পারে। সব মিলিয়ে 24 সেট ট্রেনের দাম পড়ছে 3,208 কোটি 42 লাখ টাকা। শুল্ক ও ভ্যাট মিলিয়ে এসব ট্রেন বাংলাদেশে আনার পর মোট খরচ হবে 4,257 কোটি 34 লাখ টাকা। শীতাতপ নিয়ন্ত্রিত প্রতিটি বগির 2 পাশে রয়েছে 4টি করে দরজা। জাপানি স্ট্যান্ডার্ড নিরাপত্তা ব্যবস্থার প্রতিটি ট্রেনের যাত্রী ধারণ ক্ষমতা হবে 1,738 জন। ভাড়ার জন্য থাকবে স্মার্ট কার্ড টিকেটিং ব্যবস্থা। মেট্রো রেলের এই কোচগুলো তৈরি হয়েছে জাপানে, এরপর জাহাজে করে জাপানের কোবে বন্দর থেকে গত 4 মার্চ যাত্রা শুরু করে বাংলাদেশের মোংলা বন্দরে পৌঁছায় 31 মার্চ। এরপর শুল্ক কর্তৃপক্ষের আনুষ্ঠানিকতা শেষে ঢাকার পথে বার্জে করে যাত্রা করে। কঠোর বিধিনিষেধের মধ্যেও চলছে পুঁজিবাজার আর শেয়ার কেনাবেচার দাপট দেখাচ্ছে বিমা খাত। একরকম ঢালাওভাবে বিমার কোম্পানিগুলোর শেয়ারের দাম বেড়েছিল গত বছরও। পরে বেশি দামে শেয়ার কিনে লোকসানে পড়েন বিনিয়োগকারীরা। তাই এবারও বিমা খাতে বিনিয়োগের সতর্কতার পরামর্শ বিশ্লেষকদের। কারসাজির মাধ্যমে অযৌক্তিক দাম বাড়ানো হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের। এক মাসে দর বেড়েছে 60 টাকা, এমন উল্লম্ফন প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ারে। 21 মার্চ ঢাকার পুঁজিবাজারে এই কোম্পানির শেয়ার দর ছিল 71 টাকা 40 পয়সা, আর 20 এপ্রিল দর গিয়ে ঠেকে 131 টাকা 40 পয়সায়। শুধু প্রভাতীই নয়, গেল এক মাসে বেশিরভাগ বিমা কোম্পানির দর বেড়েছে। বেশি বেড়েছে ইস্টার্ন, বিএনআইসিএল, দেশ জেনারেল এবং সোনার বাংলার। এছাড়াও অগ্রণী, পাইওনিয়ার, প্রাইম এবং ঢাকা ইন্স্যুরেন্সেরও দর বেড়েছে উল্লেখযোগ্য হারে। এ যেন ঠিক গত বছরের পুনরাবৃত্তি। করোনা সংক্রমণে বাজার বন্ধ থেকে চালুর পর বিভিন্ন বিমা কোম্পানির শেয়ার মূল্য 3 থেকে 8 গুণ পর্যন্ত বেড়ে যায়। গত বছরে বিমার যে উত্থান হয়েছিল সেই উত্থানটা কিন্তু এখনো আছে। বিমার কিছু ইনকাম বেড়েছে। বিগত দিনে ওনারা 75% পর্যন্ত কমিশন দিত, সেই কমিশনটা এখন নির্ধারিত করে দিয়েছে 15%। সো এখানে একটা প্রায় অলমোস্ট 65-60% একটা উত্থান আমরা দেখতে পাচ্ছি, প্রফিটে হবে। বিশ্লেষকদের ধারণা, ন্যূনতম শেয়ার ধারণের নিয়মে বিমা কোম্পানির পরিচালকরাই শেয়ার বেশি কিনছে। তবে অযৌক্তিকভাবে দর বাড়ছে কিনা খতিয়ে দেখার কথা বলছেন তারা। যে প্রতিটা ইন্স্যুরেন্স কোম্পানির স্পন্সর ডাইরেক্টরদের 60% হোল্ডিং থাকতে হবে। যদি আইন ভায়োলেট হয় তাহলে তাদের 5 লাখ টাকা ফাইন এবং 5,000 টাকা করে ইচ ডে ফাইন হবে, যার কারণে হয়তো বা স্পন্সররা শেয়ার কিনছে এবং যার ফলে শেয়ারের দাম বাড়ছে। এখানে যে বিনিয়োগকারীরা ইনভেস্ট করছে, যেই প্রাইসে তারা শেয়ারটা কিনছে সেটা কি লজিক্যাল প্রাইস কিনা, না আবার একটা সংকটের মধ্যে পড়বে, এটাও দেখার বিষয় আছে। শেয়ারে কারসাজির বিষয়ে বিএসইসি বলছে, ঘোষণা দিয়ে ব্যবস্থা নিলে বাজারে চাপ তৈরি হয়। তাই সার্ভেইলেন্সে অনিয়ম ধরা পড়লে আইন অনুযায়ী ব্যবস্থার আশ্বাস কমিশনের। আমাদের এখানে কেউ সিরিয়াল ট্রেড করলে, কেউ যখন কোনো রকমের অ্যাবনর্মাল কিছু তার বিও অ্যাকাউন্ট দিয়ে করতে যায়, আমাদের সার্ভেইলেন্স সফটওয়্যার সাথে সাথে ট্রেক করে এবং আমরা অবিলম্বে ধরে ফেলি। আমরা আগে হয়তো একটু প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এগুলো করতাম, তাতে দেখলাম যে একটু আতঙ্কের সৃষ্টি হয় বাজারে, ভয় পেয়ে যায় অনেকে। তো সেই জন্য আমরা এখন আর ওইভাবে প্রেসকে জানিয়ে করছি না। যারা এর মধ্যে জড়িত থাকে আমরা তাদেরকে ফোন করে ডেকে এনে তাদের সাথে কথা বলি এবং প্রয়োজনে ফাইন করি। চলতি সপ্তাহ জুড়ে বিমা খাতের উপর ভর করেই গেল 6 কার্যদিবসে সূচক বেড়েছে ঢাকার পুঁজিবাজারে। এজি মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। দুপুর 12:30টায় লেনদেন শেষ হয়েছে ঢাকার পুঁজিবাজারে। জানিয়ে দিচ্ছি বাজার পরিস্থিতি। চলে যাচ্ছি ডিএসসির ওয়েবসাইটে। আমরা একটু দেখে নেব ঢাকার পুঁজিবাজারের লেনদেনের আজকের পরিস্থিতি। আজকের লেনদেন শেষ হয়ে গেছে।
ঢাকার বাজারের প্রধান সূচক DSE-X 11 পয়েন্ট যুক্ত হয়েছে আজকে, অবস্থান করছে 5,435 পয়েন্টে। অপর দুই সূচক DSE-X এবং DS-30তেও সূচক বেড়েছে, DS-30তে 4 পয়েন্ট বেড়েছে। ঢাকার বাজারে আজ মোট 875 কোটি টাকার লেনদেন হয়েছে এবং হাত বদল শেয়ারগুলোর মধ্যে দাম বেড়েছে 143টির, কমেছে 135টির এবং অপরিবর্তিত আছে 76টি কোম্পানির শেয়ারের দর। আজকে আমরা দেখছি উত্থান পতনের মধ্য দিয়েই মূলত লেনদেন আজকে শেষ হয়েছে এবং 10টা 11টার দিকে দেখলাম সূচক বেশ পড়ে গেছে, তারপরে আবার আজকে ঊর্ধ্বমুখী। একটু দেখে নেব আজকে টপ 20 শেয়ারের কী অবস্থা। টপ 20 শেয়ারে আমরা দেখতে পাচ্ছি এটি টপ 10 গেইনার শেয়ার, যেটি লেনদেন শেষে নির্ধারণ হয়। অ্যাক্টিভ ফিনান্স কেমিক্যাল আমরা দেখতে পাচ্ছি, সেইখানে আমরা দেখছি 1 নম্বরে আছে, এটি ক্লোজিং প্রাইস 15.5 টাকা। ঢাকা ইন্স্যুরেন্স 2 নম্বরে আছে, 56.8 টাকা সর্বশেষ লেনদেন হয়েছে। অগ্রণী ইন্স্যুরেন্স 50 টাকা লেনদেন হয়েছে। ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যাল, সেটি আমরা দেখছি 16 টাকা 16.5 টাকা লেনদেন শেষ হয়েছে এবং 5 নম্বরে আছে প্রগতি ইন্স্যুরেন্স, 60 টাকায় লেনদেন হয়েছে। এবার একটু টপ 20 শেয়ার আমরা দেখে নিতে চাই সর্বশেষ কী পরিস্থিতি ছিল আজকের বাজারে। 1 নম্বরে আছে বিবিধ খাতের প্রতিষ্ঠান, বরাবরই এটা 1 নম্বরে আছে, 152 কোটি টাকার লেনদেন হয়েছে আজকে। এবং 2 নম্বর আছে বেক্সিমকো ফার্মা, 43 কোটি টাকা, 44 কোটি টাকা প্রায় লেনদেন হয়েছে এবং এই কোম্পানির শেয়ারটি 191.2 টাকায় সর্বশেষ লেনদেন হয়েছে। লঙ্কা বাংলা ফাইন্যান্স 3 নম্বরে আছে, 94 কোটি টাকা, 39 কোটি টাকায় লেনদেন হয়েছে আজকে। সব মিলিয়ে বিডি ফাইন্যান্স আমরা দেখছি 4 নম্বরে আছে এবং মোবাইল অপারেটর রবি 5 নম্বরে আছে, 26 কোটি প্রায় 27 কোটি টাকার লেনদেন হয়েছে। এই হচ্ছে আজকে আমাদের শেয়ার বাজারের লেনদেনের পরিস্থিতি। ঢালাওভাবে দর বাড়ছে বিমার শেয়ারে, ঝুঁকিও বাড়ছে কি, এই বিষয় নিয়ে আলোচনা এখন যুক্ত হচ্ছেন ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন ডিবি এর সাবেক সভাপতি মোস্তাক আহমেদ সাদিক। মোস্তাক আহমেদ সাদিক আমাদের সঙ্গে যুক্ত হওয়ার প্রক্রিয়া রয়েছেন, শীঘ্রই তার সঙ্গে আমরা যুক্ত হতে পারবো বলে আশা করছি। মোস্তাক আহমেদ সাদিক, ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের টালিখাতার আলোচনায়। আমরা যে বিষয় আজকে আলোচনা নির্ধারণ করেছি, যেখানে দেখা যাচ্ছে যে বিমা খাতে মানুষের, বিশেষ করে বিনিয়োগকারীদের বিনিয়োগ বেড়ে যাচ্ছে এবং এক ধরনের শঙ্কাও তৈরি হচ্ছে। গত বছর এরকম একটি পরিস্থিতি তৈরি হয়েছিল এবং যেটি বলা হচ্ছে যে ব্যাংক এবার ভালো মুনাফা দিয়েছে, লভ্যাংশ দিয়েছে, তারপরেও বিমা খাতের দর বাড়ছে, এক ধরনের ভারসাম্যহীনতা লক্ষ্য করা যাচ্ছে। আপনি কি মনে করছেন আসলে বিনিয়োগকারীরা মূল্যভিত্তি ছেড়ে সত্যিই কি গ্যাম্বলিংয়ের দিকে ছুটছে? ব্যাপারটা আপনি আপনাকে স্পষ্ট করে আমাকে একটা সময় দিয়ে বলতে হবে। প্রত্যেকটা ইন্স্যুরেন্স কোম্পানির রেট অফ ক্যাপিটাল খুব স্মল, খুবই কম, ছোট, এবং গেমলারদের জন্য এটা খুবই সুবিধাজনক অবস্থা। যে তার উপরে হয়েছে কি, পরিচালকদের শেয়ারের সংখ্যা ছিল খুবই কম, 2% নিচে ছিল অনেকেরই, এবং মানে থাকার কথা তো মানে এমনও ছিল যে 1% না, মানে 0.1% এরকম ছিল কয়েকজনের। তারা কিছু কেনাকাটি শুরু করছে তাদের ডাইরেক্টরশিপ রাখার জন্য, প্লাস রেট অফ ক্যাপিটাল কম হওয়াতে। আরেকটা জিনিস যেটা হয়েছে, যেটা গুজব একটা ছড়ছে, যেটা হচ্ছে যে সমস্ত ভেহিকেলকে ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স করতে হবে। এইটা যদি হয় তাহলে তো অনেক প্রিমিয়াম আসবে, আগের মতো আর থাকবে না। আর ইডরা নতুন কতগুলো করতে চাচ্ছে যে বাণিজ্যিক ভবন যতগুলো আছে বাংলাদেশে সবগুলোকে ইন্স্যুরেন্স করতে হবে। তার তো একটা বিরাট অঙ্কের আশা করতেছে বিনিয়োগকারীরা। বিভিন্ন গুজব, বিভিন্ন কারণে শেয়ার আজকে দেখেন সমস্ত অনেকগুলো ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার আজকের বাজারে হল্টেড হয়ে গেছে, সেলারলেস হয়ে গেছে। তো এর মূলত কারণ হচ্ছে যে কিছুটা গুজব। ইন্স্যুরেন্স ইডরাও ক্লিয়ার করা উচিত বাজারকে, এবং সিকিউরিটি এক্সচেঞ্জও যেসব কোম্পানির হয়েছে তাদের ইনফরমেশন কিছু আছে কিনা, তাদের শেয়ার, এইগুলো যদি গণমাধ্যমে আসতো তাহলে সাধারণ বিনিয়োগকারীরাও বুঝতে পারতো যে আমরা কোথায় গিয়ে। কিন্তু মোস্তাক আহমেদ, যে বিষয়টি যে ব্যাংকগুলো কিন্তু ভালো মুনাফা দিয়েছে, সেইখানে ব্যাংকের যে সব লেনদেন, পুরো লেনদেন, সেইখানে কিন্তু আশাবাদের কিছু নাই। ব্যাংকের উপর মানুষের ভালো আস্থা ছিল, কিন্তু যে লুটপাটটা হয়েছে এবং যে অবস্থাটা হয়েছে, কিছু ব্যাংক ভালো মুনাফা দিচ্ছে আর কিছু ব্যাংক কিন্তু বাংলাদেশ ব্যাংকের কারণে মুনাফা দিতে পারে নাই। তো এখন সবার বিনিয়োগকারীদের ধারণাটা হচ্ছে যে আমরা সিকিউরিটি এক্সচেঞ্জ, আমাদের ব্যাংকগুলো যখন শেয়ার কিনে, তখন
সিকিউরিটি লিস্টেড হইলে পরে এটা আমরা জানি যে সিকিউরিটি এক্সচেঞ্জের আন্ডারে চলে যায়, কিন্তু বাংলাদেশ ব্যাংক মাঝে মধ্যেই ইন্টারফেয়ার করে এবং মাঝে মধ্যে ডিরেকশন দেয়, এর বেশি ডিভিডেন্ড দিতে পারবে না, এর বেশি বোনাস করতে পারবে না, এই করতে পারবে না, ওই করতে পারবে না, তোমাদের প্রভিশন ফুল না করলে আমরা বোনাস ডিক্লেয়ার করতে দিব না, ইত্যাদি ইত্যাদি কারণে বিনিয়োগকারীরা একটু নিরাশ হয়ে গেছে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে বাজারে এখন যে লেনদেন প্রবণতা, তাহলে সেটি সব ঠিক আছে, এখানে আসলে যেটি গ্যাম্বলিং এর কথা বলা হচ্ছে, ফটকাবাজারি, জুয়া, এই আসলে অভিযোগগুলো তাহলে সঠিক নয়? এটা তো আমিও বললাম, আমিও তো আপনাকে একটা জিনিস বলতেছি যে এদের পেড আপ ক্যাপিটাল কম হওয়াতে গেমদাররা এটাতে সুযোগ নিচ্ছে। আচ্ছা, জি, আরেকটা বিষয় যে আপনি যদি একটু বলেন, যে অভিযোগ রয়েছে উৎপাদন বন্ধ থাকার পরেও কিছু কোম্পানির শেয়ার উচ্চ দরে বিক্রি হচ্ছে, এটি একদমই ভিন্ন একটি বিষয় মনে হচ্ছে। তাহলে এই ঘটনাগুলো কি করে ঘটে? এইটাও একটা মানে রিউমারের উপর ভিত্তি করে, মানে গুজব ছড়ায় এটাকে করতেছে যে বিদেশিরা কিনতেছে, অমুক করতেছে, এটা আসতেছে, অমুকের সঙ্গে জয়েন্ট ভেঞ্চারে যাচ্ছে, এই যে ইত্যাদি গুজবগুলো যখন বাজারে আসতেছে, সঙ্গে সঙ্গে কোম্পানি এবং সিকিউরিটি এক্সচেঞ্জ অথবা সবারই একটা উচিত যে গণমাধ্যমে এটা দেওয়া যে না, এই ধরনের কোনো আমরা করতেছি না, কোম্পানির কোনো ইয়ে নয়, কোম্পানি শুড ক্লিয়ার দেয়ার ওন পজিশন, তাহলে বিনিয়োগকারীরা সহজ হয়। যেমন কেউ কেউ বলতেছে আমরা জাপানের সঙ্গে চলে যাচ্ছি, অমুক যাইতেছে লন্ডনের সঙ্গে, এই সব গুজবের মধ্যে বিনিয়োগকারী বিভ্রান্ত হয়ে। তার মানে মোস্তাক আহমেদ, আপনি যেটি বলছেন যে তাহলে রেগুলেটর যারা আছেন, বিএসইসি অথবা বাংলাদেশ ব্যাংক, যারা যারা এখানে রেগুলেট করেন, তারা সঠিক দায়িত্ব পালন করছেন না এই পরিস্থিতিতে? না, আমি তো এই কথা বলার মতো দৃষ্টতা দেখাবো না। আমি বলতেছি ইটরা তার ইয়ে পরিষ্কার করা উচিত যে এই সমস্ত বাণিজ্যিক ব্যাংকগুলো কি আসলে, বাণিজ্যিক ভবনগুলো কি সত্যি ইন্স্যুরেন্সের আওতায় যাচ্ছে কিনা, এবং মানে ভেহিকেল গুলোকে, সব বাংলাদেশের যত ভেহিকেল চলতেছে সবাইকে কি ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স করতে হবে, যে গুজবগুলি বাজারে চলতেছে সেগুলি আমি বলতেছি। হ্যাঁ, পরিচালকদের শেয়ার কত পার্সেন্ট আছে, পরিচালকদের বাকি শেয়ার কেনা হয়েছে কিনা, এবং পেড আপ ক্যাপিটাল কেউ বাড়াইতে চাইলে কত বাড়তেছে, এবং ইন্স্যুরেন্সের আগামী ভবিষ্যৎ গুলো কি, এইটা শুড ক্লিয়ার একটু জনগণের সমস্ত। অবশ্যই রেগুলেটরদের এই জায়গায় শক্ত অবস্থান নেওয়া উচিত বলে মনে করেন আপনি। অসংখ্য ধন্যবাদ মোস্তাক আহমেদ সাদিক আপনার মূল্যবান মতামতের জন্য। মোস্তাক আহমেদ সাদিক যোগ দিয়েছিলেন আমাদের টালিখাতা আলোচনায়। আজ থেকে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান প্রতিদিন 4 ঘন্টা করে খোলা থাকবে। লেনদেন হবে সীমিত পরিসরে। সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত এসব প্রতিষ্ঠান খোলা রাখা যাবে। বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। আর্থিক প্রতিষ্ঠানকে দেওয়া নির্দেশনায় বলা হয়েছে, গ্রাহকদের জরুরি আর্থিক সেবা দেওয়ার লক্ষ্যে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম চালু রাখতে হবে। মেয়াদপূর্তিতে স্থায়ী আমানত নগদায়ন, ঋণের কিস্তি জমা সহ জরুরি সেবা দিতে একটি প্রতিষ্ঠান প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগসহ সর্বোচ্চ 2টি শাখা খোলা রাখতে পারবে, যার একটি ঢাকায়, অন্যটি হবে ঢাকার বাইরে। সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া এসব শাখা খোলা রাখা যাবে। দেশে এখন ব্যাংক বহির্ভূত 34টি আর্থিক প্রতিষ্ঠান রয়েছে। বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের সংবাদ ও বিশ্লেষণীয় ডিবিসি নিউজে নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায়। সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে আবারও খুলেছে রাজশাহীর আরডিএ মার্কেটের দোকানগুলো। এদিকে দোকান খোলার বিষয়ে প্রশাসন বলছে আলোচনার জন্য ব্যবসায়ীদের ডাকা হয়েছে। এ বিষয়ে আরও জানতে এখন যুক্ত হচ্ছে সহকর্মী সৌরভ হাবিবের সঙ্গে। সৌরভ হাবিব, রাজশাহীর দোকান মালিকরা কি বাংলাদেশ দোকান মালিক সমিতি এবং প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছেন তাহলে? ইব্রাহিম, আজকে সকালে তারা দোকান খোলে এবং কিছুক্ষণ আগে তারা জেলা প্রশাসকের সাথে বৈঠক করেছেন এবং বৈঠক করে ব্যবসায়ীরা এসেছেন। তারা বলছেন যে বৈঠকের পর সিদ্ধান্ত হয়েছে, সরকারি যে সিদ্ধান্ত সেটা তারা মেনে নেবে। তারা বলছেন যে এর আগে যে বাংলাদেশ দোকান মালিক সমিতি যে একটা সিদ্ধান্ত নিয়েছিল যে 22 তারিখ থেকে দোকান খোলার যে সিদ্ধান্ত রয়েছে, সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে তারা আজকে দোকান খুলেছে এবং পরবর্তীতে জেলা প্রশাসক তাদেরকে ডেকে বৈঠক করে এর মধ্যে কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছে। যদিও এখনও বেশ কিছু দোকানপাট দেখতেই পাচ্ছেন খোলা রয়েছে এবং বিপুল সংখ্যক মানুষ কিন্তু ক্রেতা কিন্তু হুমড়ি খেয়ে পড়েছে এই মার্কেটে। তো এই অবস্থায় সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা থেকেই কিন্তু তাদেরকে ডেকে পরবর্তী আবারও নির্দেশনা দেওয়া হয়েছে যে দোকানপাট খোলা যাবে না, বন্ধ রাখতে হবে। আমরা একটু কথা বলবো, অশোক সাহা আছেন আমাদের সাথে, ব্যবসায়ী নেতা। একটু জানাবেন কি সিদ্ধান্ত হয়েছে আপনাদের? আমাদের সিদ্ধান্ত হয়েছে ডিসিও, আমাদের যেটা সিদ্ধান্ত ছিল বাংলাদেশ মালিক সমিতি থেকে যে 22 তারিখ থেকে দোকান খোলা হবে।
তো ওই সিদ্ধান্তে আমরা দোকান খুলেছি। তারপরে আমাদের কাছে রাত্রে পুলিশের মাধ্যমে, ওসির মাধ্যমে আমাদের কাছে ইনফরমেশন আসে যে আপনাকে ডিসি অফিসে যেতে হবে, আপনাদের সাথে ডিসি অফিসের মিটিং আছে। তো আমরা ডিসি স্যারের কাছে গেছিলাম, ডিসি স্যার আমাদের সাথে মিটিং করেছে। ডিসি সাহেব অনুরোধ করেছে ব্যবসায়িকদেরকেও, বলছে দেখেন আমারও পরিবার আছে, আপনারাও কষ্ট করছেন, আমরাও কষ্ট করছি। দোকান কিন্তু এখনো বন্ধ হয়নি, আপনাদের সিদ্ধান্ত হয়েছে বলছেন। আমরা সিদ্ধান্ত দিয়ে এসেছি, দোকান বন্ধ হয়ে যাবে। আমরা এখন বন্ধ করব 28 তারিখ পর্যন্ত আমরা দোকান বন্ধ রাখার জন্য ডিসি স্যারের কাছে করে এসেছি। ডিসি স্যার আমাদেরকে আশ্বাস দিয়েছে যে রমজানের 28 তারিখের পর আমরা আপনাদেরকে ব্যবসা করার একটা ধন্যবাদ আপনাকে। ইব্রাহিম, শুনছিলেন যে আগামী 28 তারিখের পরে যে কঠোর বিধিনিষেধ শেষ হলে তারপর থেকে সৌরভ হাবিব, অনেক ধন্যবাদ আপনার অতিথিকে যুক্ত হয়েছিলেন তিনি। চুয়াডাঙ্গার দর্শনা বন্দরে রেলপথে ভারত থেকে সরকারি বেসরকারি উদ্যোগে ৮২,১০০ টন চাল আমদানি হয়েছে। দেশের চালের বাজার স্থিতিশীল রাখতে সরকারি সিদ্ধান্তে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ এপ্রিল পর্যন্ত এসব চাল আমদানি করা হয়, যার মধ্যে চলতি এপ্রিল মাসে আমদানি হয়েছে প্রায় ২৪,০০০ টন। দর্শনা বন্দরের তথ্য বলছে, এপ্রিলে ভারত থেকে মোট ৪২টি ওয়াগনে চাল আমদানি হয়েছে। সরকারির তুলনায় বেসরকারিভাবেই চাল আমদানি বেশি হয়েছে। দেশের চালের বাজার স্থিতিশীল রাখতে সরকারি বেসরকারিভাবে এই বিপুল পরিমাণ চাল আমদানি করা হলেও তা স্থানীয় বাজারে তেমন প্রভাব পড়েনি। নাটোরের চলনবিল ও হালতি বিলে এবছর বোরো ধানের ব্যাপক ফলন হলেও দেখা দিয়েছে শ্রমিক সংকট। ফলে ধান কেটে ঠিক সময়ে ফসল ঘরে তোলা নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষকরা। এর মধ্যে ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে। ধান কাটার শ্রমিক সংকটের পাশাপাশি বাদামি ঘাস ফড়িংয়ের আক্রমণেও চিন্তিত ধান ক্ষেতের মালিকরা। নাটোরের চলনবিল ও হালতি বিল, যতদূর চোখ যায় শুধু মাঠে মাঠে রং ছড়াচ্ছে সোনালী ধান। সেই ধানে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন। এবারে জেলায় ৪.৫ লাখ মেট্রিক টন ধান উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। ফলন অনেক ভালো হলেও কৃষকের মুখে হাসি নেই। কঠোর বিধিনিষেধের কারণে দেখা দিয়েছে ধান কাটার শ্রমিক সংকট। হাজার হাজার টন ধান ঘরে তোলা এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কৃষকদের জন্য। ধানের অনেক ফলন ভালো হবে, কিন্তু করোনার কারণে কিছু লেবার সংকট হচ্ছে। 2 কামলা ঠিক মতো পাই, ইনশাল্লাহ ভালো ফলন পাবো। কামলার পরিস্থিতি দেখে, ধান এখন আকাশের আবহাওয়া দেখে হয়তো কি যে হবে তার সেটা বলা যাচ্ছে না। করোনা ভয় উপেক্ষা করে বিভিন্ন এলাকায় শ্রমিক আসলেও পথে পথে হয়রানির অভিযোগ করেছেন অনেকেই। অনেক কষ্ট করে এসেছি স্টারিং আরতে, আস্তে আস্তে রাস্তায় অনেক বাধা পুলিশ প্রশাসনে। তার পুলিশ প্রশাসন আমরা 1 ঘন্টা 1 ঘন্টা আমরা খাড়া করতে হয়। আমরা যে জায়গায় আমরা 5 ঘন্টা থেকে আমরা 10 ঘন্টা আসতে লেগেছি। আমরা একদিন আমাদের লস হয়ে গেছে রাস্তায় আসতে লেগে। আমরা গরিব মানুষ কিভাবে আমরা সহ্য করি। অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। বিভিন্ন জেলা থেকে শ্রমিক আসা শুরু হয়েছে, আমাদের এখান থেকে শ্রমিক বাইরে যাচ্ছে। কোনো শ্রমিকের আনানোর ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় তার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। এদিকে শ্রমিক সংকটের পাশাপাশি আবহাওয়া নিয়েও রয়েছে শঙ্কা। দেখা দিয়েছে বাদামি ঘাস ফড়িংয়ের আক্রমণও। বাদামি ঘাস ফড়িংয়ের দেখা দিয়েছে, এতে আমরা কৃষকরা আতঙ্কিত হয়ে পড়েছি যে ভালোভাবে আমরা ধান ঘরে তুলতে পারবো কিনা। সময় মতো এই পোকা দমন করা না গেলে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। পোকার উপস্থিতি একটা জিনিস আর ক্ষতিকারক পর্যায়ে যাওয়া একটা আলাদা জিনিস। এটি কিন্তু আমরা যদি সঠিক সময়ে দমন করতে পারি তাহলে সেটি আমরা ঘরে আমাদের যে কাঙ্ক্ষিত ফলন সেটি ঘরে তুলতে পারবো। খুব শিগগিরই সমস্যার সমাধান হবে বলে জানিয়েছে কৃষি অধিদপ্তর। ডিবিসি নিউজ ডেস্ক। ইসলামী ব্যাংক তালিকা আজ এ পর্যন্তই, সঙ্গেই থাকুন।